2010 সালের একটি সংবাদ, আদালত অবমাননার দায়ে মাহমুদুর রহমানের সাজা। শুধু মাহমুদুর রহমান না, অনেক সাংবাদিককে সাজা দিয়েছে, অনেক পেশাজীবীদেরকে সাজা দিয়েছে এবং একেবারেই রাজনীতির বাইরের বেশ কিছু মানুষকে নানানভাবে আইন প্রয়োগ করে বা আদালতের ঘাড়ের উপরে বন্দুক রেখে হয়রানি করা হয়েছে। আসলে 2010 সাল, তখন সবেমাত্র সরকার গঠন করলো হাসিনা এবং এক ধরনের নির্বাচনের মধ্য দিয়েই এসেছেন। তিনি এ পথে কেন গেলেন? তিনি কি অন্য কিছু চিন্তা করেছিলেন শুরুতেই? আপনি একটু হাসি দিয়ে বললেন যে এক ধরনের নির্বাচন করেছিল। এই এক ধরনের নির্বাচন করার জন্য তো আমরা স্বাধীন হইনি। গণতান্ত্রিক একটা সমাজে যে প্রধান যে জিনিসটা, সেটা হচ্ছে একটি সংবাদপত্র এবং সাহসী সাংবাদিক। বিষয়টা হচ্ছে তারা দে আর লাইক লোন সামুরাই, একাই লড়ে যাবে। সাংবাদিকরা যখন একনায়ক যারা তাদের স্বার্থের বিপক্ষে কথা বলে, তাদের ত্রুটিগুলো ধরিয়ে দেয়, তখন তারা আর থাকতে পারে না সঠিক জায়গায়। তারা তাদের উপর নির্যাতন এবং দমন পীড়ন করে, তাদেরকে কষ্ট দেয়। কি জন্য? যাতে করে তারা বিরত হয়ে যায়। ভালো যারা, তারা সবসময় অনমনীয় যারা, তাদেরকে বিরত করা যায় না। তখন তাদেরকে কি করবে? তাদেরকে জেল, জুলুম ইত্যাদি দেবে। আর যারা নমনীয়, যারা কম্প্রোমাইজ করবে অথবা ভয় পাবে, দেশ ছেড়ে চলে যাবে, অথবা যারা দেশে থাকবে, তারা যেন তাদের ওই নঈমদের মতো সাংবাদিক হয়, যারা তোষামত করবে এবং সরকারের কথাটাই গাইবে। গণতন্ত্রে গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয়। এক্স্যাক্টলি। তো ফোর্থ স্টেট বলা হলে সেটা তো মিরর অফ, মানে শুড বি ম্যাস পিপল ভয়েস, তাই না? যেসব মানুষ আমার দেশ, ধরেন আমি যদি একজন শাসক হই, আমার দেশের মানুষ কেমন আছে, মানুষ আমাকে নিয়ে কি ভাবছে, এটা দেখবার, এটা জানবার একটা গেটওয়ে, বা এটাই মিরর। তো সেই মিররটা ভেঙে দেওয়ার কারণ কি? তিনি কি জনগণের খোঁজ নিতে চাননি, না জনগণ আছে এই ভাবনা থেকে তিনি বাইরে সরে গিয়েছিলেন? বিষয়টা হলো জনগণের প্রত্যাশা যখন আপনার লক্ষ্যের সাথে মিলে না, যখন সাংঘর্ষিক হয়ে যায়, তখন একটা পর্যায়ে গিয়ে জনগণকে কিন্তু জনজনে বোঝানো যায় না। এত লোক, আমরা যখন ক্লাস নেই, তখন একটা ক্লাসে মনে করেন 30 জন ছাত্র আছে। তা আমাকে বুঝতে হয় যে আমি 2 চোখ দিয়ে তাকাচ্ছি, আর 30 দুগুণ 60টা চোখ আমার দিকে তাকাচ্ছে। সুতরাং বিষয়টা অন্যরকম। মাহমুদুর রহমান সাহেব অ্যাকচুয়ালি সাংবাদিকতার গণ্ডির বাইরের মানুষ। উনি মেধাবী, বুয়েটের পাশ করা ইঞ্জিনিয়ার, তারপর উনি জ্বালানি উপদেষ্টা ছিলেন। অত্যন্ত হি হ্যাজ গট এ ওয়ান্ডারফুল কেরিয়ার। 2008 সালে উনি আমার দেশে সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেন। অনেকেই বলতো বাই চান্স এডিটর ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওনার মধ্যে একটা সাহসী একটা ছিল, অবস্থান ছিল। এবং উনি শেখ হাসিনা সরকারের, এবং পার্টিকুলারলি যে 1/11 যে আমাদের যে সরকারের যার গণতন্ত্রে আবার পুনর্বাসিত হচ্ছে, এখানে যে ত্রুটিগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছিলেন। তো সেটা দেখালে তো সরকার তাকে আরও আদর করে নেওয়ার কথা ছিল, কিন্তু না। উনি 2008 সালে শুরু করলেন। 2009 থেকে 2013 এই 4 বছরের মধ্যে ওনার বিরুদ্ধে 50টা মানহানি এবং দেশদ্রোহিতার মামলা করা হয়েছে। 2বার আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছে। ওনাকে নানাভাবে হেনস্থা করা। কোর্টে গিয়েছে জামিন নেওয়ার জন্য, একটা মানহানি মামলা। কোথায়? কুষ্টিয়ায়। মানহানিটা কি? শেখ মুজিবুর রহমান, টিউলিপ সিদ্দিকী ইত্যাদি ইত্যাদি তাদের পরিবারের এদের বিরুদ্ধে উনি মানহানিকর মন্তব্য করেছেন। বাস, সেখান থেকে কোর্টের বারান্দায় ধরে ওনাকে যেভাবে শারীরিকভাবে মারল, এবং সেখানে যারা কারা কারা ছিল, এবং অত্যন্ত দুঃখ লাগে যে ওখানকার যে ওসি, সে নাকি কোর্ট ওসি, সে তাকে জোর করে বের করে দিয়েছে। জানে যে লোকজন রড, হকি স্টিক নিয়ে অপেক্ষা করছে। এটা তো আমাদের জন্য সুন্দর দৃশ্য না, এটা আমাদের জন্য কোনো মতেই গ্রহণযোগ্য জিনিস না। আমি আপনাকে এখানে একটা কথা বলি যে অ্যাকচুয়ালি আওয়ামী ফেসিবাদটা যে কত ডিপ রুটেড, এটা বোঝার জন্য বলছি। যখন হেফাজতের হত্যাকাণ্ড হয়েছিল 2013-তে, এখানে প্রচুর লোক মারা গিয়েছিল, লাশগুলো গায়েব করে দিয়েছিল। এই রক্তগুলো মিউনিসিপ্যালিটির গাড়ি দিয়ে ধুয়ে ফেলা হয়েছিল। এরা যারা ফিরে গেল, তাদেরকে মাদ্রাসার ছাত্ররা তো সাধারণত যেভাবে পোর্ট্রে করা হয় যে এরা জিহাদিস্ট ইত্যাদি না, এরা অত্যন্ত প্রান্তিক অবস্থার মানুষ, সোজা সাপটা, কোনো রকম অত বেশি কঠিন রাজনীতির বুঝে না। তারা জাস্ট জীবিকা অর্জনের জন্য যা কিছু করা দরকার, ওদেরকে গিয়ে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা, প্রশাসন তো বটেই, এরাই গিয়ে
বাড়ি বাড়িতে বলে আসছে, খবরদার, যদি কেউ মারা গেছে বা ঢাকায় গিয়েছিল ফিরে আসে নাই, এটা যদি বলো তাইলে মাদ্রাসার চাকরি তো যাবে, তোমারও জীবন নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এদের যে থ্রেটটা, আপনি দেখেন এই যে এবার হেলমেট বাহিনী কিভাবে নেমে আসলো, কেন নামলো এই জন্য যে ওই যে নিরাপদ সড়ক আন্দোলন যখন হয়, আপনার খেয়াল আছে যে ছাত্রছাত্রীদের উপর হেলমেট বাহিনী কি পরিমাণ অত্যাচার করেছিল। শুধু তা না, এদেরকে নিয়ে গেছে ক্লিনিককে বলা হয়েছে যে এদেরকে খারিজ করে দাও। তারপর যেখানে ব্লাড লাগবে সেখান থেকে ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিয়ে গেছে, ওরা মরে যাক, দরকার নাই। মানে এরা আসলে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। শেখ হাসিনা যেটা অবস্থা করেছিল, সে আপনি বলছেন যে ইয়েস, সে গণতন্ত্রের মানসকন্যা ইত্যাদি ইত্যাদি, তাকে ইত্যাদি বলা হতো। যেমন শেখ মুজিবকে আমরা অত্যন্ত আদর করে সম্মান করে বলেছিলাম বঙ্গবন্ধু, কিন্তু উনি যে খুনি হয়ে যাবেন, উনি যে একনায়ক হয়ে উঠবেন এবং উনি যে কারো 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 বিরুদ্ধ মত সহ্য করতে পারবেন না, সেটা তো আমরা চাইনি। তো যার ফলে স্বাধীন বাংলায় ফ্যাসিজমের জনক। এখন তার কন্যাও সেই জিনিসটা যখন করছে, তো সেটা তো একদিনে হয়নি। এবং আপনি দেখেন, আপনি যদি মনে করেন শুধু শেখ হাসিনা করেছে, নো, শেখ হাসিনা এটা করার জন্য আসলে ভারত পুরোপুরিভাবে তাদেরকে সহযোগিতা করেছে। র ওয়াজ ভেরি অ্যাক্টিভ এবং প্ল্যান করা হয়েছে তো 1972 সাল থেকে। যেমন এই যে প্রথম যারা বিসিএস ক্যাডার নেওয়া হলো, সব আওয়ামী লীগের, ছাত্রলীগের, রীতিমতো সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লোকদের পর্যন্ত, ওরা এসে পরে যখন শেখ হাসিনা পাওয়ারে আসলো, দেওয়ার আইদার এসপি, ডিসি ইত্যাদি, মানে ডিসিশন মেকিং পজিশনে চলে গেছে, মানে ককপিটে চলে আসে। এক্স্যাক্টলি। আর এই 15 বছরে ওরা কিন্তু যদি খোঁজ পায় যে ও প্রার্থী, একজন ক্যান্ডিডেট, সে কোনো বিএনপি পরিবারের, তাহলে তো তার চাকরি হয়নি। জামাত শুধু আত্মীয় স্বজনের মধ্যেও থাকলেও তার চাকরি হয়নি। তার মানে কাদেরকে নিয়েছে? এক নম্বর, একেবারেই ছাত্রলীগের ক্যাডার হতে হবে, তা নাইলে বিধর্মী হতে হবে, যেন সে কোনো মতেই জিহাদিস্ট হয়ে না যেতে পারে। এত দুঃখজনক একটা সিচুয়েশন যে তৈরি করেছে, সেটা তো আমাদের জন্য, জাতির জন্য একটা খুব কষ্টকর একটা ব্যাপার, লজ্জাজনক আমাদের জন্য।